আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 10 সুবিধার প্রবাসী কার্ড চালু হচ্ছে এ মাসেই। প্রথম পর্যায়ে পাবেন 50,000 নারী কর্মী। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনায় অনেক মার্কিন নাগরিক। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ। এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ভয়াবহ। 75% মানুষের আয় জীবনযাত্রার খরচের চেয়ে কম। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 10টি সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড এ মাসেই চালু হচ্ছে। প্রথম পর্যায়ে 50,000 নারী কর্মীকে এ কার্ড দেয়া হবে। 1 কোটিরও বেশি প্রবাসী এই কার্ডের জন্য অপেক্ষা করলেও কোথায় কিভাবে কার্ড প্রদান করা হবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় অনেকটা অন্ধকারেই রয়েছে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। অনেক স্বপ্ন নিয়ে প্রতি বছর কাজের সন্ধানে লাখো মানুষ পাড়ি জমান সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিদেশে যাওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে কর্মস্থলে পৌঁছানো, হয়রানি, প্রতারণার শিকার হন অনেক প্রবাসী। প্রবাসীদের এসব সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্প্রতি ঘোষণা করা হয় প্রবাসী কার্ডের। এখানে দেখুন সরাসরি কিন্তু বাংলাদেশ সরকারের এই ঘোষণায় অনেকটা উৎফুল্ল প্রবাসীরা। 10 রকমের সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড হাতে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী কার্ড সম্বন্ধে যে সুযোগ সুবিধার তথ্যগুলো দিয়েছেন সেগুলোর খুবই আমাদের দেশের জন্য একান্ত প্রয়োজন, যেহেতু আমাদের দেশে রেমিটেন্সের উপরেই অনেকাংশ নির্ভর করে। আর আমরা প্রায় বর্তমানে 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ প্রবাসে অবস্থান করেছে। বাণিজ্য করলে আমাদের সহযোগিতা করা হয়, প্রশাসনিকভাবে সহযোগিতা করা হয়, এটাই আমরা। প্রবাসী কার্ড কারা পাবেন? দূতাবাসগুলোকে সম্পৃক্ত করে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণকারীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কার্ড প্রদান করার আহ্বান জানিয়েছে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা বিশিষ্ট প্রবাসীরা। এতে করে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করার উৎসাহ যোগাবে বলে মনে করছেন তারা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উনি নির্বাচনের আগে প্রবাসীদের সাথে ওয়াদা করছিল যে উনি প্রবাসীদেরকে কার্ড দিবে। আমি মনে করি প্রবাসী কার্ড যারাই পাবে এখানে কিছু ক্যাটাগরি করা উচিত। এখানে আমরা যারা প্রবাসী, যারা 40 বছর আছে, কিছু 30 বছর আছে, 10 বছর আছে, কিছু ক্যাটাগরি করে যদি প্রবাসী কার্ডগুলি দেওয়া হয় তাহলে প্রবাসীরা উপকৃত হবে। কাগজে কলমে নয়, প্রবাসীদের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটির জন্য বাস্তবায়ন, সেই সম্মানটুকু প্রবাসীরা চাচ্ছেন সরকারের কাছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট প্রবাসীরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। দাবানলে পুড়ছে ইউরোপ ও উত্তর আমেরিকা। গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় 2টি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে দাবানল থেকে বাঁচতে 60,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের স্পোকেন এলাকার 8.2 বর্গমাইলের বেশি অংশে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়ে গেছে 600টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। প্রায় 5,000 বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ওদিকে গ্রিসের কেফানোলিয়া দ্বীপে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 500 উদ্ধারকর্মী ও 23টি বিমান। আগুনের কারণে উপকূলীয় কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জন্য অগ্নি নির্বাপন কাজে নিয়োজিত দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন দুজন ক্রু, তাদের একজন গ্রিস ও অন্যজন ডেনমার্কের নাগরিক। দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দাবানলের পাশাপাশি তীব্র খরার কবলে ইউরোপ। নেদারল্যান্ডসে শুষ্ক আবহাওয়ায় বন্যা প্রতিরোধী বাঁধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে জার্মানির রাইন নদীর পানি নিচে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্যবাহী জাহাজের সরবরাহ ব্যবস্থা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এ পর্যায়ে ইউএসএ সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ে পদক্ষেপে অসন্তোষ আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তার অভিবাসন নীতি ও কার্যক্রমের উপর থেকে আস্থা হারিয়েছেন। মার্কিন নাগরিকদের বড় একটি অংশ মনে করছেন অভিবাসন ইস্যুতে ট্রাম্প মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছেন। এপি এবং সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি ও কার্যক্রম নিয়ে দেশটিতে অসন্তোষ দিনে দিনে বাড়ছে। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে সাধারণ মানুষ আস্থা হারিয়েছেন। এপিএনওআরসির নতুন সমীক্ষা বলছে, অভিবাসন বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছেন মাত্র 39% মার্কিন প্রাপ্তবয়স্ক, যা দ্বিতীয় মেয়াদের শুরুতেই ছিল 49%। এই নিয়ে নিজ দলের মধ্যেও রয়েছে টানাপোড়েন। প্রতি 10 জন রিপাবলিকান সমর্থকদের মধ্যে প্রায় 8 জনই অভিবাসন ইস্যুতে তার পদক্ষেপকে সমর্থন করে যাচ্ছেন। অর্থনীতি বা ইরান সংকটের তুলনায় রিপাবলিকান ট্রাম্পের অভিবাসন নীতিকেই বেশি জোরালোভাবে সমর্থন করছেন। তবে অভিবাসন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সীমা লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে খোদ মার্কিনদের মধ্যে তীব্র বিভক্তি রয়েছে। জরিপ অনুযায়ী প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন বৈধ অভিবাসন সীমিত করা এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ট্রাম্প অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন। বিশেষ করে ট্রাফিকের সময় তল্লাশি বা বড় বড় শহরে ফেডারেল এজেন্ট মোতায়েনের মতো কড়াকড়ি পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে হোয়াইট হাউসের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমান জরিপ অনুযায়ী মাত্র 32% মানুষ ট্রাম্পের নীতির পরিচালনার ধরনে সন্তুষ্ট প্রকাশ করেছেন, যা মেয়াদের শুরুতেই ছিল 40%। সব মিলে ইরান যুদ্ধের দীর্ঘ সুচিত্রা, জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এইসব ইস্যুকে মার্কিনরা বেশ তিক্ত সময় পার করছেন। মইনুল হাসান, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়। সিবিএস নিউজের নতুন জরিপ বলছে দেশটির 75% মানুষের আয়ই জীবনযাত্রার খরচের সাথে তাল মেলাতে পারছে না। অর্থনৈতিক এই টানাটানির প্রভাব পড়তে শুরু করেছে টেক্সাস সহ প্রধান রাজপথের রাজনীতিতে। দুই প্রধান রাজনৈতিক দলের অর্থনৈতিক নীতির ওপরই আস্থা হারাচ্ছেন ভোটাররা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিন দিন কঠিন হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাত্রা। সিবিএস নিউজের সর্বশেষ জরিপে উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। এতে দেখা যায় দেশের 3/4 বা 75% নাগরিকের আয়ই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট রিনা শ সিএসবি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মূল্যস্ফীতির এই ধাক্কা শুধু নিম্নবিত্তের মধ্যেই সীমাবদ্ধ নেই। মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলো এখন দিশেহারা হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ায় ভোটাররা দুই প্রধান রাজনৈতিক দলের অর্থনৈতিক নীতির উপরই আস্থা হারাচ্ছেন। ফলে ডেমোক্রেটিক দলের ভেতরে প্রোগ্রেসিভ ও পপুলিস্ট প্রার্থীদের অবস্থান শক্ত হচ্ছে, যারা প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চান। ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির ডিরেক্টর আমিরা স্কুয়েরা বলেন, আমাদের সমাজ ও সাধারণ মানুষ জীবনযাত্রার খরচ মেটাতে কতটা হিমশিম খাচ্ছে তা প্রার্থীরা তুলে ধরছেন। স্থিতাবস্থা যে আর কাজ করছে না সেটি স্পষ্ট হয়ে উঠেছে। অর্থনৈতিক এই অসন্তোষের প্রভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেই পিছিয়ে পড়েছেন রিপাবলিকান প্রার্থী কেন পক্সটন।
কট্টর সমর্থক এলাকায় ডেমোক্রেট প্রার্থী জেমস তেলেরিকোর এই এগিয়ে যাওয়া নির্দেশ করছে যে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে অর্থনৈতিক সংকটই প্রধান নিয়ামক হয়ে উঠতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। মিশিগানে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারি ঘিরে জমে উঠেছে মাঠের লড়াই। মঙ্গলবারের এই নির্বাচন আগামী নভেম্বরে দলের সিনেট আসনের প্রার্থী বাছাই, একই সঙ্গে ডেমোক্রেটিক পার্টিতে প্রোগ্রেসিভ শক্তির প্রভাব কতটা বেড়েছে তারও বড় পরীক্ষা হবে। এ নিয়ে রয়েছে আরও একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী যুদ্ধক্ষেত্র মিশিগান। গত 3টি প্রেসিডেন্ট নির্বাচনে এখানে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এবার সিনেট আসনের পাশাপাশি গভর্নর ও প্রতিনিধি পরিষদের বিভিন্ন আসনেও জমে উঠেছে লড়াই। ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে মুখোমুখি হয়েছেন কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স এবং সাবেক ডেট্রয়েট জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সায়েদ। বর্তমান ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর প্রতিদ্বন্দ্বিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এল সায়েদ নিজেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রোগ্রেসিভ ধারার প্রার্থী হিসেবে তুলে ধরছেন। তার পক্ষে প্রচারে নেমেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। হ্যালি স্টিভেন্স পাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্বের শক্ত সমর্থন। তার সমর্থকদের মধ্যে রয়েছেন সিনেটর গ্যারি পিটার্স, গভর্নর গ্রেচেন হুইটমার এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। প্রগতিশীল রাজনীতির প্রাথমিক উত্থানও এই নির্বাচনের গুরুত্ব বাড়িয়েছে। নিউ ইয়র্কে মামদানির মেয়র নির্বাচিত হওয়া এবং প্রতিনিধি পরিষদের কয়েকটি প্রাইমারিতে প্রোগ্রেসিভ প্রার্থীদের জয় ডেমোক্র্যাটিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। প্রাইমারিতে জয়ী প্রার্থী নভেম্বরে মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের। সেই লড়াই মার্কিন সিনেটের নিয়ন্ত্রণের লড়াইয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই আসন। মিশিগানের ফল প্রভাব ফেলবে স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ কৌশলের উপরও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। নিউ ইয়র্কের ইনউডে মার্কিন অভিবাসন সংস্থার অভিযান ক্যামেরাবন্দি করার সময় 72 বছর বয়সী লিন্ডা উলফ নামের এক স্বেচ্ছাকর্মীর উপর রাসায়নিক স্প্রে নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই ঘটনার পর উলফ আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ভিডিওতে দেখা যায় উলফ ভিডিও করার সময় খুব কাছ থেকে তার মুখে স্প্রে করা হয়। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করছে আক্রমণাত্মক জনতাকে নিয়ন্ত্রণ করতে ওই স্প্রে ব্যবহার করা হয়েছিল। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিবাসীদের অধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ব্যাংকের নিরাপত্তা কর্মকর্তা পরিচয়ে এক নারীকে প্রতারণার মাধ্যমে হাজার হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউ জার্সিতে 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ জানায় গ্রেফতার দুজন হলেন এগ হারবার টাউনশিপের বাসিন্দা 48 বছর বয়সী MDN ইসলাম এবং ওয়েস্টভিলের 58 বছর বয়সী মোহাম্মদ জেড ইসলাম। আদালতের সমন দিয়ে তাদের মুক্তি দেয়া হয়েছে। রিভারসাইড টাউনশিপ পুলিশ জানায় কয়েকদিন আগে এক নারী অভিযোগ করেন তিনি প্রতারণার শিকার হয়ে $25,000 হারিয়েছেন। যা যাক অন্যান্য সংবাদে। ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন সোমবার শুরু হতে যাওয়া আলোচনায় হরমুজ প্রণালী গুরুত্ব পাবে। পাশাপাশি আলোচনার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ 6 মাসে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্র দেশগুলোতে শিশু হতাহতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। এরই মধ্যে শুধু ইরানেই 2,500-এর বেশি শিশু হতাহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল ফোফানা এক বিবৃতিতে জানিয়েছেন সবচেয়ে নিরাপদ স্থান বাড়ি, স্কুল কিংবা নিজেদের এলাকায় হামলায় শিশুরা প্রাণ হারাচ্ছে বা পঙ্গু হচ্ছে। স্পেনের মাদ্রিদে অভিবাসন সংকট মোকাবেলায় সরকারের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় 1,500 মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহলে সেউতায় বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের জন্য হুমকি তৈরি করেছে। তারা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে সেউতার প্রেসিডেন্ট জানান সেখানে প্রায় 60,000 অভিবাসী প্রবেশ করেছিলেন, যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় 70% সমান। তবে স্প্যানিশ সরকার বলছে অধিকাংশ অভিবাসী স্বেচ্ছায় ইতোমধ্যেই মরক্কোতে ফিরে গেছে। মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টায় অন্তত 72 জনের মৃত্যু হয়েছে। কানাডায় নতুন HIV সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির সরকারি নতুন তথ্য অনুযায়ী 2022 সালের তুলনায় 2024 সালে নতুন সংক্রমণ প্রায় 23% বেড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিনের অর্জিত সাফল্য এখন হুমকির মুখে। কানাডার পাবলিক হেলথ এজেন্সির মডেলিং তথ্য অনুযায়ী 2024 সালে দেশে আনুমানিক 2517 জন নতুন করে HIV-তে আক্রান্ত হয়েছেন। 2022-এ এই সংখ্যা ছিল 2050 জন। বিশেষজ্ঞদের মতে বড় শহরের পাশাপাশি এখন ছোট ছোট কমিউনিটিতেও HIV সংক্রমণ বাড়ছে। এসব এলাকায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরীক্ষার সুযোগ সীমিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসের 3 দিনের কনসুলার সেবা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের জন্য দেয়া এই সেবাকে ঘিরে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কনসুলার জানিয়েছে বিভিন্ন মহলকে নিয়ে আনা অভিযোগ ভিত্তিহীন। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হয়নি এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। নোটিশের ভেতরে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল যে আমার কোন পাসপোর্ট কত মেয়াদের হলে, কত পৃষ্ঠার হলে কত টাকা দিতে হবে। কাজে এখানে কোনো সুযোগ নাই এমবাসি অতিরিক্ত টাকা নিবে। রিসিপ্ট তো আমরা দুটো দিচ্ছি, যে এই রিসিপ্টটা পাসপোর্ট অফিসের হয় আর যে রিসিপ্টটা এমবাসির, কিছুটা পার্থক্য থাকে। ওই পার্থক্যটা হচ্ছে সরকারি নির্দেশনা যে প্রবাসী কল্যাণ তহবিলের জন্য একটা সারচার্জ আদায় করতে হবে। তো সেই সারচার্জটা 10 থেকে 15% হয়। এটা দেশ টু দেশ ভ্যারি করে, দেশের অর্থনৈতিক অবস্থা, প্রবাসীদের অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি অনেক কিছু বিবেচনা করেই কিন্তু এই অতিরিক্ত চার্জটা কত হবে এবং পাসপোর্টের ফিজও কত হবে সেটা নেওয়া হয়। কাজেই এটা সত্য না যে আমরা অতিরিক্ত টাকা নিয়েছি, যেটা ঘোষণা ছিল সেটাই আমরা নিয়েছি। প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তাতে বাবা বা অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি সন্দীপ জৈন 2 বোনের আবেদনের শুনানিতে পর্যবেক্ষণে বলেন, যদি প্রমাণ হয় তারা কোনো চাপ, প্রলোভন বা প্রতারণা ছাড়াই ধর্মান্তরিত হয়েছেন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তবে তা তাদের সাংবিধানিক অধিকার। তবে 20 ও 35 বছর বয়সী 2 বোন সিদ্ধান্তটি স্বেচ্ছায় নিয়েছেন কিনা তা নিশ্চিত করতে তাদের 6 আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সরকার ও সংশ্লিষ্ট পুলিশকে তাদের আদালতে উপস্থিত নিশ্চিত করতে এবং তা সম্ভব না হলে কারণ ব্যাখ্যা করে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। জাপানের গ্রীষ্ম মানেই হানাবি বা আতশবাজি উৎসব। সেই ধারাবাহিকতায় গত রোববার টোকিওর ইতাবাশি সিটিতে হয়েছে বহুল প্রতীক্ষিত ইতাবাশি হানাবি উৎসব। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। জাপান থেকে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। প্রায় 5.5 লাখ দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইতাবাশি হানাবি উৎসব। প্রায় 15,000 আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনীতে আলোকিত হয়ে ওঠে আরাকাওয়া নদীর তীর ও টোকিওর রাতের আকাশ। প্রতি বছরের মতো এবারও সন্ধ্যা নামতেই আরাকাওয়া নদীর তীরে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শুধুমাত্র ঘণ্টাখানেকের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে। বিভিন্ন রং, আকৃতি ও নকশার হাজারো আতশবাজি একের পর এক ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। প্রতিটি বিস্ফোরণের সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শুধু স্থানীয় নয়, বিদেশি পর্যটক ও জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মানুষও উপভোগ করেন এই উৎসব। অনেকেই ঐতিহ্যবাহী ইউকাতা পরে অংশ নেন উৎসবের আমেজে। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খাবারের স্টল, খেলাধুলা এবং নানা আয়োজন যোগ করে বাড়তি আনন্দ। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের মিলন মেলার অন্যতম বড় প্রতীক হিসাবে এই আয়োজন দেশটির সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান।
ইউরোপের অন্যতম ঐতিহাসিক ও রূপসী দেশ ইতালি ভ্রমণে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল ইসলাম হিরু এবং শিবলী মোহাম্মদ। ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলার প্রসারে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করা এই দুই গুণী শিল্পী নিজেদের কর্মব্যস্ত জীবনের কিছুটা বিরতি নিয়ে এই সফরে বেরিয়েছেন। রোমের ঐতিহাসিক কলসিয়াম, ভ্যাটিকান সিটি থেকে শুরু করে ফ্লোরেন্স ও ভ্যানিসের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সময় কাটাচ্ছেন তারা। তীব্র গরম থাকা সত্ত্বেও ইতালির প্রাচীন স্থাপত্য, শিল্পকলা এবং স্থানীয় ঐতিহ্য ঘুরে দেখছেন তারা। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে 15 মাস পর দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেননি। কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে 11তম স্থানীয় খেজুর মেলা। ঐতিহ্যবাহী শৌক ওয়াকিফে এই মেলায় অংশ নিচ্ছেন স্থানীয় খামারি এবং উৎপাদকরা। বিভিন্ন উৎসবে প্রবাসীদের উৎসবে জমে উঠেছে মেলা। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 10ই আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে এই আয়োজন। কাতার সরকারের কৃষি বিষয়ক বিভাগের সহযোগিতায় এবং শৌক ওয়াকিফ পৌরসভার আয়োজনে এই মেলায় অংশ নিয়েছে 90টিরও বেশি স্থানীয় খামারি এবং উৎপাদক প্রতিষ্ঠান। দেশের স্থানীয় কৃষি উৎপাদনকে উৎসাহিত করা, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং খেজুর চাষে আগ্রহ বাড়ানোই এই মেলার উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গবেষণায় দেখা গেছে পানীয় জলে থাকা ন্যানোপ্লাস্টিক বিপজ্জনক ব্যাকটেরিয়াকে আরও শক্তিশালী এবং জীবাণুনাশক প্রতিরোধী করে তুলতে পারে। গবেষকদের মতে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পানীয় জলের নিয়মিত মান পর্যবেক্ষণ এবং উন্নত পানি শোধন প্রযুক্তির ব্যবহার এই সম্ভাব্য ঝুঁকি কমাতে পারে। এআই ভয়েসের সহযোগিতায় রিয়াজউদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। ন্যানোপ্লাস্টিক হলো 1 থেকে 1000 ন্যানোমিটার আকারের অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা প্লাস্টিকের বোতল, প্যাকেট সহ বিভিন্ন প্লাস্টিকজাত বর্জ্য ভেঙে তৈরি হয় এবং সহজেই পানি ও পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে পানীয় জলে থাকা এই ন্যানোপ্লাস্টিক বিপজ্জনক ব্যাকটেরিয়াকে আরও শক্তিশালী এবং জীবাণুনাশক প্রতিরোধী করে তুলতে পারে। ফলে ভবিষ্যতে নিরাপদ পানীয় জল নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ওয়াটার রিসার্চে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকের সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জিনকিউ লিয়াও এবং তার আন্তর্জাতিক গবেষক দল। গবেষণায় ইকোলাই ও সিউডোমোনাস এরোজিনোসা ব্যাকটেরিয়ার উপর ন্যানোপ্লাস্টিকের প্রভাব পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়াগুলো নিজেদের চারপাশে বায়োফিল্ম নামে একটি সুরক্ষামূলক আঠালো স্তর তৈরি করে। এই স্তর জীবাণুনাশক ও প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে, ফলে প্রচলিত পানি শোধন পদ্ধতির কার্যকারিতা কমে যেতে পারে। গবেষকরা আরও দেখেছেন ন্যানোপ্লাস্টিকের উপস্থিতিতে ব্যাকটেরিয়াগুলো রাসায়নিক সংকেতের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে বায়োফিল্মকে আরও ঘন ও শক্তিশালী করে তোলে। একই সঙ্গে সুপ্ত অবস্থায় থাকা কিছু ব্যাকটেরিয়া সংক্রমণকারী ভাইরাস সক্রিয় হয়ে নতুন ভাইরাস কণা তৈরি করে। এর জবাবে ব্যাকটেরিয়া ক্রিসপার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। এইসব প্রক্রিয়ার ফলে বায়োফিল্ম আরও দৃঢ় হয় এবং ব্যাকটেরিয়া জীবাণুনাশকের বিরুদ্ধে বেশি প্রতিরোধী হয়ে ওঠে। গবেষণার প্রধান লেখক জিনকিউ লিয়াও বলেন, ন্যানোপ্লাস্টিক শুধু মানুষের শরীরে প্রবেশের কারণেই উদ্বেগের বিষয় নয়, এটি পরিবেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধী রোগ জীবাণুর টিকে থাকার ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে। গবেষকদের মতে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পানীয় জলের নিয়মিত মান পর্যবেক্ষণ এবং উন্নত পানি শোধন প্রযুক্তির ব্যবহার এই সম্ভাব্য ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিষয়টি নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 10 সুবিধার প্রবাসী কার্ড চালু হচ্ছে এ মাসেই। প্রথম পর্যায়ে পাবেন 50,000 নারী কর্মী।
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনায় অনেক মার্কিন নাগরিক, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ। এবং যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ভয়াবহ, ৭৫% মানুষের আয় জীবনযাত্রার খরচের চেয়ে কম। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। প্রবাস সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।